আজ 6ই জুলাই নয়, বরং আজ কোচেস ডে। হ্যাঁ, একসঙ্গে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের যারা কোচ হতে চলেছেন আসন্ন মরশুমে, সেই কোচেদের নাম অবশ্যই ঘোষণা করে দেওয়া হলো। প্রথমে মোহনবাগান সুপার জায়েন্ট, তাদের কোচ অবশ্যই পানাগিয়েটিস, তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। 1 বছরের চুক্তিতে তিনি মোহনবাগান ক্লাবে আসছেন। এবং অন্যদিকে একটু আগেই ইস্টবেঙ্গলের নতুন কোচ 1 ঘন্টার মধ্যেই কার্যত ঘোষণা করা হলো অ্যান্টোনিও লোপেস হাবাসের নাম। এবং তিনিও কার্যত ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন। এবং যে জল্পনাটা ছিল যে কোচের নাম ঘোরাফেরা করছিল, সেই দুই কোচই কিন্তু কার্যত দুটো ক্লাবের দায়িত্ব নিলেন। এবং দায়িত্ব নেওয়ার পরই তাদের প্রথম ম্যাচ কি হতে চলেছে, নাকি ডার্বি। মানে দুই কোচের প্রথম দিনই অঙ্ক পরীক্ষা প্রথম দিনই অঙ্ক পরীক্ষায়। যাই হোক, আমরা দুটো দলের কোচ তারা কী রকমভাবে খেলাবেন, তাদের প্লেয়িং স্টাইল কি, সেই নিয়ে আজকের মোটামুটি এই ভিডিও। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে, অরিত্র যেটা বললো যে প্লেইং স্টাইল দুজনের কী আছে সেটা নিয়ে তোমাকে আলোচনা করবো অরিত্র। কিন্তু তার মধ্যে আমি যেটা তোমাকে বলতে চাই যে ইস্টবেঙ্গল কিন্তু এই ঘোষণাটা তাদের ইমামি ইস্টবেঙ্গল গ্রুপ থেকে করেনি। তার মানে কি আমরা একটা জিনিস বোধহয় শিওর হয়ে গেলাম যে ইমামির সঙ্গে বোধহয় অ্যামিকেবল একটা সেটেলমেন্ট বা বিচ্ছেদ হয়তো আসন্ন, এবং যেটা খুব ঢাক পিটিয়ে নয়, খুব নিঃশব্দে যে বিচ্ছেদটা হয়তো হতে চলেছে এবং তাতে ঘোষণা হবে। ঘোষণা কেউই করেনি। ইস্টবেঙ্গল ক্লাবের নিজস্ব যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকে কিন্তু এই প্রথম ঘোষণা হলো ক্লাবের, সেখান থেকে ফুটবল সংক্রান্ত জিনিস ঘোষণা হলো। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এটা কীভাবে দেখছো তুমি? আমি এটা এইভাবে দেখছি যে যদি আইএসএলের যে স্ট্রাকচারটা, যেভাবে আইএসএলটা হতে চলেছে বা যে ভাবনার মধ্যে রয়েছে, যে ক্লাবগুলোর ক্ষমতায়ন, ক্লাবগুলো আইএসএলের মালিকানার একটা বড় অংশের শরিক হয়ে উঠবে, সেক্ষেত্রে কর্পোরেটরা যদি ইন্টারেস্ট না হয় বা কর্পোরেটরা যদি থাকবে কোনো সমস্যা নেই। কর্পোরেট দ্বারা চালিত প্রচুর ক্লাব আছে, ক্লাবগুলোও নিজেরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে। আমার মনে হয় ইস্টবেঙ্গল সেই পথেই হাঁটতে চাইছে, এবং ওদের কিছু স্পন্সর, ছোট একটা ইনভেস্টার, এইগুলো নিয়ে নিজের হাতে ক্ষমতাটা থাকলো, এবং তার সঙ্গে ক্লাবগুলোর এই স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা দিশা দেবে। যদি মোহামেডান স্পোর্টিংও পারে তো তাহলে সেই একই রকমই হবে। আমি এটাকে কিন্তু স্বাগত জানাচ্ছি। তবে ইনভেস্টার চলে যাওয়াটাকে আমি মোটামুটি সেলিব্রেট করার জায়গা নয়, বরং আমি আশা হওয়ার কথা বলছি। যদি এই ক্লাবগুলোর ক্ষমতায়ন হয় অরিত্র, তাহলে কিন্তু সেটা ফুটবলের পক্ষে একটা পজিটিভ সাইন। দ্বিতীয়ত, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন, আজকের কোচেস ডে। যেরকমভাবে অরিত্র শুরু করলো ঠিক সেটাই। এবং হয়তো এই প্রেস রিলিজগুলো লেখা ছিল এবং নামগুলো আগে থেকে তৈরি ছিল। খেলা জমবে, প্রথম ম্যাচেই বড় ম্যাচ, এই বিষয়ে অলরেডি বড় ম্যাচটা যদি পেছনে হয় কীভাবে কী হবে, এই নিয়ে একটা ইস্টবেঙ্গল চিঠিও দিয়েছে, শোনা গেছে। সামনে কি এসছে এখনও সামনে আসেনি, শোনা গেছে বোধহয় চিঠি দিয়েছেন তারা। একটা প্রিপারেশনের প্রয়োজন হয়, সেই প্রিপারেশনটা এখনও হয়নি। এবং দেখো, সেই কারণেই হয়তো এই ডুরান্ড ঘোষণা হওয়ার জন্যই এই দুটো দল কিন্তু সবার আগে কোচটা ঘোষণা করেছে। না করলে তাদের ভিসা প্রক্রিয়া ইত্যাদি করে অন্তত টুর্নামেন্টের কিছু আগে অন্তত নিয়ে আসা, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেই কারণে আমার মনে হয় তারা দেরি করেনি। এবারে দুটো কোচই আমাদের ভারতীয় ফুটবলে পরিচিত কোচ। আন্তোনিও লোপেজ হাবাস অধিক পরিচিত কোচ। আমি আন্তোনিও লোপেজ হাবাসের ফুটবল দর্শনটাকে একটু আপনাদের সামনে তুলে ধরছি। দুজনে কিন্তু মাঝমাঠে খুব ভালো ফুটবল খেলবে। আমি তোমাকে একটা জিনিস বলছি, হাবাস কিন্তু খুব ব্যালেন্সিং ফুটবল খেলে। ব্যালেন্সিং মানে কি, যখন অ্যাটাকিং মোডে থাকে, তার মানে কি ডিফেন্স ফাঁকাতে তিনি করে দেন না। মাঠের কোনো জোনে যেখানে বল থাকে, সেই বলের জোনটাকে তিনি কিন্তু প্লেয়ার দিয়ে ভরাট করার চেষ্টা করেন। তার মানে যে অন্য পজিশানে যে তার প্লেয়ার থাকবে না, তিনি খুব ব্যালেন্সে থাকেন। মানে 2:2, 3:3, তিনি কিন্তু কোনো জায়গায় অন্তত মাঠের কোনো জায়গাতে তিনি ডিসব্যালেন্স হয়ে পড়েন না, এবং খুব বাস্তববাদীভাবে ফুটবল খেলেন। এবং লিড পেয়ে গেলে বড় ব্যবধানে জিততে হবে, এটা তিনি কখনো ভাবেন না। তিনি একটা সেটেল একটা ডিফেন্সিভ স্ট্রাকচারে তিনি চলে আসেন, ফলে তার দল কখনো দেখবে না 6 গোল 7 গোলে জিতছে, এটা কখনো হয় না। দুটো শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ড তিনি খুব ব্যবহার করেন। এই যে 4 জন ডিফেন্ডারের সামনে 2 জন পিভটিভ মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি ব্যবহার করার চেষ্টা করেন। তিনি উইং ভিত্তিক আক্রমণ করেন। উইঙ্গাররা দেখবে তার দলে খুব ইম্পর্টেন্ট। উইং ব্যাকরা প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে।
লিস্টন কোলাসো বা মনবীর কিন্তু সেইভাবেই ভারতীয় ফুটবলে জন্ম নিয়েছে এবং তারা কুইক কাউন্টার বল কেড়ে নেওয়ার কাজ করে মাঝ মাঠে এবং কুইক কাউন্টার প্রেসিংয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তিনি প্রথম দিকে দেখা গেছে 4-3-1-2 এইরকম একটা ফরমেশনে তিনি খেলতেন। পরবর্তীকালে কিন্তু তাকে দেখা গেছে 3 ব্যাক নিয়ে খেলতে 3-1-4-2 বা 3-2 এরকম ধরনের একটা ফরমেশনে তিনি খেলেছেন। ডিফেন্সিভ হয়ে গেলে ওই 3টা কখনো 5 হয়ে গেছে, আবার যখন অ্যাটাকে গেছে ওই 3-এ রেখেছেন তিনি। তিনি কিন্তু খুব স্বাধীনতা দিয়েছেন কিছু কিছু সময়, দল বিশেষে তিনি কিন্তু এরকম ধরনের রাখেন। তিনি কোনো ফিক্স নন, তিনি কোনো রিজিড নন, তিনি খুবই এক্সপিরিয়েন্সড একজন কোচ। তার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। হাবাসের দলকে কিন্তু ভেঙে ফেলা মাঝখান থেকে খুবই কঠিন, কেননা তিনি ডিফেন্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে থেকে কিন্তু সর্বোচ্চ স্তরের তিনি তিনি পরিশ্রম আশা করেন এবং জনি কাউকো ইত্যাদি বা এরকম ধরনের ফুটবলারদের তার দলে খুব ইম্পর্টেন্ট রোল প্লে হয়, কারণ তারা প্রচুর পরিশ্রম করান তিনি এই পজিশনটার ওপরে এবং মাঝমাঠ দখল কিন্তু তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্যানায়োটিসের কথা বলতে চাইছি। প্যানায়োটিস কিন্তু একটু আক্রমণাত্মক মানসিকতার কোচ এবং তার মূল লক্ষ্য ধারাবাহিকভাবে কিন্তু গোলের সুযোগ, স্প্রে অফ পাসেস তিনি খুব এক্সপেক্ট করেন। মাঝমাঠ থেকে প্রচুর রকমের বল সাপ্লাই আসবে তার স্ট্রাইকিং জোনে। মিডফিল্ডে তিনি কিন্তু আধিপত্য বিস্তার রাখার চেষ্টা করেন। 4-2-3-1 ফরমেশন, তিনিও ডবল পিভটে খেলার চেষ্টা করেন। তিনি মাঝমাঠ নিয়ন্ত্রণ দলের নিজের হাতে রাখতে চান এবং সেই কারণে মাঝমাঠে তিনি সংখ্যাধিক্য ঘটানোর খুব একটা প্রবণতা তার মধ্যে আছে। মাঝ মাঠে যদি 4 জন থাকে উনি 5 জন, 5 জন থাকলে উনি 6 জন, এইটাকে বাড়ানোর চেষ্টা করেন। বলের দখল থাকবে এবং টিম খেলবে, পজিশন তার হাতে থাকবে, এমন একটা মানসিকতা তার মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে পজিটিভ যে মানসিকতা, তিনি কিন্তু তরুণদের প্রচুর সুযোগ দেন। অতীতে প্রচুর তরুণ ফুটবলারদের অবক্ষয় ঘটেছে, তাদের বিনষ্ট হয়ে গেছে। পাঞ্জাব এফসি যুব প্রতিভারা যেভাবে ভারতীয় ফুটবলে এসেছে, এই মোহনবাগানের যে সাইড ব্যাক অভিষেক টেক্সামের কথা বলছি, এরকম ধরনের ফুটবলার যারা এসেছে তারা কিন্তু এরই ফসল এবং এই কোচের মধ্যে এই টেন্ডেন্সি আছে নতুন টিম তৈরি করার, সেটা মোহনবাগানের কিন্তু প্রচুর কাজে লাগবে এবং তরুণদের প্রচুর সুযোগ দেন এবং দীর্ঘমেয়াদী একটা শক্তিশালী এবং টেকসই এবং একটা সিস্টেম তিনি দলের মধ্যে একটা নিয়মানুবর্তিতার মাধ্যমে তিনি কিন্তু এটা করার চেষ্টা করেন এবং কৌশলকে তিনি কিন্তু নতুন রকমভাবে ভাবেন, খুব রিজিড নন, তিনি একদম মৌলবাদী নন। তিনি তার সিস্টেমের ক্ষেত্রে তার মূল ফরমেশন 4-2-3-1 হলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি কিন্তু প্রয়োজনে এটাকে পরিবর্তন করেন যখন যেটুকু দরকার। সেইভাবে এই ভারসাম্য আনাটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। তবে তিনি অ্যাটাকধর্মী, তিনি পজেশনাল, তিনি প্রচুর স্প্রে অফ পাসেস তৈরি করেন, তিনি প্রচুর স্কোপ তৈরি করবেন, তিনি মাঝমাঠ নিয়ন্ত্রণ করবেন। ওদিকে আন্তোনিও লোপেজাবাস প্রচুর ব্যালেন্স। দুজনকে যদি এক কথায় বলা হয়, একজন পজেশনাল আর একজন ব্যালেন্স। যদি সমস্ত আলোচনাটা বাদ দিয়ে বলি, একজন পজেশনাল ফুটবল খেলবেন আক্রমণাত্মক, একজন ব্যালেন্স ফুটবল খেলবেন হিসেব করে মেপে। এখন এই দুটোর খেলা কিন্তু গোটা পৃথিবীতে প্রচুর জনপ্রিয় এবং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা লড়াই হয়ে উঠবে ভারতীয় ফুটবলে, এই কথা বলতে পারি। একদম লাস্ট যেটা দিয়ে শেষ করব, দুটো কোচের ক্ষেত্রেই আমি যদি পানাগেটিসের কথা জিজ্ঞেস করি এবং হাবাসের কথা জিজ্ঞেস করি, এতদিন পর্যন্ত যদি পাঞ্জাবের কোচ থাকাকালীন পানাগেটিসের ক্ষেত্রে সঠিক মশলা তার কাছে, তিনি মশলাপাতি নিয়ে রান্নাটা তিনি কার্যত নিজেকে তৈরি করতে হচ্ছিল, আর এক্ষেত্রে পুরো জিনিসটাই মোহনবাগানের স্টারের টিম, সেইটা কতটা এফেক্ট করবে এই স্টার দলটাকে নিয়ে, যেটা আমরা দেখলাম যে লোবেরা সেরকমভাবে করতে পারলেন না, এইটা কতটা দিক? এবং অন্যদিকে হাবাসের ক্ষেত্রে হাবাসের এজ কতটা ফ্যাক্টর হতে পারে বলে তোমার মনে হয়? না, হাবাসের এজটা তো, হাবাসের চুলটা তো আর নিশ্চয়ই রোদ্দুরে হয়ে যায়নি। তিনি ফুটবলের পেছনে সময় দিতেই গেছে, বয়সটাও থাকবে, বয়সটা ইম্পর্টেন্ট। তার মানে বয়স্ক কোচেরা যে ফুটবলে ব্যর্থ হয়েছেন এটা নয়। আজকে তোমার ব্রাজিলের যে কোচ, তারও অনেক বয়স, তার মানে তাকে তো ব্যর্থ বলা যাবে না, কেননা তিনি 1 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসেছেন। এইটা বিষয় নয়। আন্তোনিও লোপেজাবাসের প্রচুর সাফল্য আছে, এখন তিনি ফিটভাবে থাকতে পারবেন কি না, পুরো সময় দিতে পারবেন কি না, এটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা নিশ্চয়ই আলাপ আলোচনা করে, কেননা তো আগে আলোচনা হয়েছিল তিনি মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর হতে পারেন বা অন্য ক্লাবে আসতে পারেন, কিন্তু আলটিমেটলি তিনি আরও একবার থাকলে রাজার মতোই থাকবো, থাকলে ওই ডাগ আউটেই থাকবো রাজার মতো, আরও একবার বোধহয় খেলতে আসছেন। সেটা তো ভারতীয় ফুটবলের উপকার, কেননা এই আইএসএলের প্রথম চ্যাম্পিয়ন কোচ আন্তোনিও লোপেজাবাস, তখন এটিকে ছিল তৎকালীন সময়ে। ফলে তার কাছে এই ইস্টবেঙ্গলের এই পাওনাটা রইল, ইস্টবেঙ্গলের এটা পাওয়া উচিত।
লোপেজ হাবাসের টাচটা পাওয়া উচিত এবং সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে আরও বেশি সমৃদ্ধ করবে। আর প্যানায়োটিসের বয়স কম, প্যানায়োটিসের আমার ধারণা মোহনবাগান অনেকটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছে এবং তোমার যে পরিকল্পনা 1 বছরের চুক্তি। 1 বছরের হোক, সে 1 বছরটা হতে পারে, ভালো পারফর্ম করলে সেটা বাড়তে পারে, নিশ্চয়ই হবে, সেরকম জায়গা থাকবে 1 বছরের চুক্তি। কিন্তু কথা হচ্ছে স্টারডাস্ট টিমে দেখো যারা ছোট দলের কোচ হয় তারা সবসময় এই ডিফেন্সিভ ব্লকিং মেন্টালিটি করতে করতে তারা যেতে গিয়ে তারা ম্যাচ বার করার চেষ্টা করে, কিন্তু পাঞ্জাবের খেলা দেখে কখনো এটা মনে হয়নি। পাঞ্জাব হয়তো কম মশলায় রান্না করেছে কিন্তু খুব টেস্টি এবং উপাদেয় খাবার তারা সবসময় রান্না করেছে। চ্যাম্পিয়ন হওয়ার মতো কখনো খেলেনি, কিন্তু একটা হিসেব গুলিয়ে দেওয়া, তালগোল পাকিয়ে দেওয়া বা একটা সিস্টেম ফরম্যাটকে পুরো চেঞ্জ করে দেওয়া, যে কি লিগ তালিকার অদল বদল ঘটিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখতো। এবারে তো লিগ তালিকার অদল বদল করতে হবে না, মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হবে এবং তিনি হয়তো তার জন্য তৈরি রয়েছেন। ইস্টবেঙ্গলও খেতাব ধরে রাখার চেষ্টা করবে, সুতরাং লড়াই হবে, খেলা হবে একদম। এবং প্রথম ম্যাচই অঙ্ক পরীক্ষা, যেরকমটা সাইফদা বললো, দেখা যাক এখন কি হয়। 2 কোচ কত দুটো শহরে চলে এসে অনুশীলন শুরু করে দেন, সেই দিকে আমাদের সবার নজর থাকবে। আপাতত দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।